সুন্দর, মানে অন্তরে অন্তরের গান। এবার আমি ডেকে নেব আমাদের দীপক সেনগুপ্ত স্যার কিছু বলার। প্রথমে আমি সৌরমিতা শিবানী এবং নির্ময় নামের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা ব্যক্ত করছি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এবং এখানে আমাকে বক্তা হিসাবে আমি আমন্ত্রণ জানানোর জন্য। আসলে বুঝে অনেক কথাই তো জমে আছে, কতদিন বলার সুযোগ পাইনি। আমি শুরুতে জুবিন গার্গের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। জুবিন গার্গ পৃথিবীতে আমার অনেক পরে এসেছিল, আগে চলে গেল, জানি না আমরা পরে যাব। এই আসা যাওয়ার পথে থেকে আমাদের দেখা পড়ে। জুবিন গার্গের জন্মদিন 18 নভেম্বর ছিল। সেই 18 নভেম্বর আমরা দেখেছি চিত্রের একটা ঐতিহাসিক সমাবেশে হাজার কণ্ঠে গান হয়েছে। অনেকে আবার রক্তদান শিবিরের আয়োজন করেছে। যে যেমন করে জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এখানে একটু ব্যতিক্রমী আলোচনা হবে, যে আলোচনায় আমি তুলে ধরতে চাইব জুবিন গার্গের শিল্পী সত্তার অতিরিক্ত অন্য একটি সত্তা ছিল, যে সত্তা যেন হারিয়ে না যায়। তোমার পরিবার ছেলে তোমায় ঘুরিয়ে দিবি, আমরা যেন এইভাবে যেন ভুলে না যাই। কারণ আবেগের ঝড় অনেক সময় একটা গাঢ়তর অন্ধকার থেকে আনে, যেখানে অনেক কিছুই আবার বিস্মৃতির অন্ধকারে ঢেকে যায়। আমরা জুবিন গার্গকে বিস্মৃতির অন্ধকারে ঢেকে যেতে দেব না। কারণ আমরা মনে করি জুবিন গার্গের প্রয়োজন আছে। আমরা মনে করি জুবিন গার্গের প্রয়োজন আছে। প্রয়োজন আছে কেন? সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে। আপনারা নিশ্চয়ই জানেন স্বাধীনতা আন্দোলনের আগে চারণ কবি মুকুন্দ দাসের কথা, আমরা জানি রামপ্রসাদ সেনের কথা, আমরা জানি বলরাম সেনের কথা। আসলে গান দিয়ে সামাজিক বিপ্লব ডেকে আনা যায়, একথাটি আমরা আরো আগে উপলব্ধি করেছি চৈতন্য মহাপ্রভুর সময়, যেখানে নাম সংকীর্তনের মাধ্যমে সমাজের ভেদাভেদ বিভাজন সমস্তকে মুছে দিয়ে একটা সামাজিক বিপ্লবের ডাক দিয়েছিলেন। জুবিন গার্গ কিন্তু সেরকমই একটি বিপ্লবের ডাক দিয়েছিলেন। এটা আমাদের দুর্ভাগ্য, ভারতবর্ষের দুর্ভাগ্য। জুবিন গার্গকে চলে যেতে হলো। কেন চলে গেলেন, কিভাবে চলে গেলেন সেটা রহস্য। আমরা জানি না সেই রহস্য কোনদিন উন্মোচিত হবে কি না। এটা নিদারুণ দুঃখের এবং পরিতাপের বিষয়। আমরা অনেক কথাই শুনি, বিচার হচ্ছে, বিচার হবে, জাস্টিস ফর জুবিন গার্গ। হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে আবারও বলছি জাস্টিস ফর জুবিন গার্গ। কারণ জুবিন গার্গ একজন ব্যক্তি মাত্র নন, তিনি সমাজের, তিনি রাষ্ট্রের। জুবিন গার্গ এর একটা বিশ্বাস ছিল, একটা জীবন বোধ ছিল, এবং সেই জীবন বোধ এবং সেই বিশ্বাসকে যেন আমরা ভুলে না যাই। এবং তাকে ভুলিয়ে দেওয়ার কিন্তু একটা প্রয়াস আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি যে বা যারা নিজেদের স্বার্থে জুবিন গার্গের একটা দিককে দেখাতে গিয়ে অন্য দিককে ঢেকে দিতে চাইছে, ঢেকে দেওয়ার পিছনে থাকছে একটা নিজেদের স্বার্থ, শ্রেণী স্বার্থ,
জুবিন গার্গ নিজে বলেছিলেন যে আমি কোনো ধর্ম মানি না, আমি কোনো জাত মানি না। হ্যাঁ, এটা কোনো সিনেমার ডায়লগ মাত্র নয়, বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এই কথাটা বলেছেন। তিনি নিজেকে বলেছেন তিনি সোশ্যাল লেফটিস্ট। এই কথা কি ভুল? এটা কি শুধু কাঞ্চনজঙ্ঘা সিনেমারই সংজ্ঞা? এটাকে ভুলে যাওয়া উচিত হবে। এটা ভুলে যাবে আমরা জুবিন গার্গের প্রতি অবিচার করব। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আছে, একটা কথা যেন পরিষ্কার, যতই পাও না কেন ফুলহার মানুষের হৃদয়ে ঠাই পাওয়া, তার ভালোবাসা পাওয়া, তার চেয়ে বড় কোনো নেই তো পুরস্কার, নেই তো পুরস্কার। আমরা কি দেখলাম? মনোজবাবু এখানে উল্লেখ করেছে লক্ষাধিক লোক না খেয়ে না ঘুমিয়ে জুবিন গার্গের জন্য বসে আছে, চোখের জল ফেলছে। এমনটা ভারতবর্ষ আগে দেখেনি। এমনকি রবীন্দ্রনাথের মৃত্যুর পর যে শোক মিছিল হয়েছিল, তাতেও আমরা সেই আবেগের বিস্ফোরণ দেখিনি। এই আবেগ, যে আবেগ থেকে একটা সমাজ বিপ্লব হয়ে যেত, যে আবেগ থেকে সমাজের সমস্ত ভেদাভেদ, সমস্ত বিচ্ছিন্নতাকে মুছে দেওয়া যেত, সেটাকে আবার যেন উল্টো রথে ঘুরিয়ে দেওয়ার একটা প্রয়াস লক্ষ্য করছি। হ্যাঁ, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। আপনারা জানেন এখনো জুবিন গার্গের সমাধিস্থলে রাত জেগে বসে থাকে মানুষ। যৌবন যৌবনটাই স্বপ্ন দেখা, এবং অদ্ভুত রকম আমরা জানি মাও সেতু বলেছিলেন শতভুল বিকশিত হোক সাংস্কৃতিক বিপ্লবের কথা। এবং আমরা জানি যে কোনো রাষ্ট্র বিপ্লবের প্রাথমিক শর্ত হচ্ছে উন্নত রুচি সংস্কৃতির আধারে সাংস্কৃতিক বিপ্লব, এবং সেই সাংস্কৃতিক বিপ্লবটাই কিন্তু আসামে ঘটে গেল। আসামে ঘটে গেল। সুতরাং বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না। আপনারা অনেকেই জুবিন গার্গ সম্পর্কে জানেন, জেনেছেন। জুবিন গার্গের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে কোন একটি ছেলে যে তার নিজের উপবীতটাকে পৈতৃককে ছেড়ে দিয়েছে, তারপর রক্ষণশীল সমাজে রেড়ে রেড়ে করে আসলে কেউ কাউকে কোনো কিছুতেই যেন নিষেধ না করে। এটাই গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক রীতি। যারা আস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাস করে, তারা ঈশ্বর পূজা করে। জুবিন গার্গের থেকে অনুপ্রাণিত হয়ে কেউ যদি মনে করে না আমি নাস্তিক হব, তাতে কেন আপত্তি থাকবে? এক গ্লাস জলকে, অর্ধেক গ্লাস জলকে কেউ বলতেই পারে অর্ধেক গ্লাস জল, অর্ধেক গ্লাস বাতাস। যে যেমন করে দেখছে দেখুন। এই বহু মাত্রিকতা, এই ভিন্ন মাত্রিকতাই তো আমরা জুবিন গার্গের থেকে শিখতে পারি। জুবিন গার্গ বলেছে আমি আধা বাঙালি। আজকে যখন বরাক এবং ব্রহ্মপুত্রের মধ্যে সত্যিকার অর্থেই আমরা একটা মিলন সেতু তৈরি করতে চাইছি, যখন প্রতি মুহূর্তে রাজনীতির কালো ছায়া সেই সেতুটাকে ভাঙতে চাইছে নানাভাবে, ধর্মের নামে, ভাষার নামে, তখন জুবিন গার্গ এসে দুই হাত তুলে সেই সেতু স্তম্ভ হয়ে উঠেছে এবং সত্যিকার অর্থেই একটা সমন্বয় চেয়েছেন। সমন্বয় মানে কি? সমন্বয় মানে আত্মসমর্পণ নয়। সমন্বয় মানে একটা অদ্ভুত মিলন, যে মিলনের মধ্যে আত্মিক মিলন হয়, যে মিলনের মধ্যে প্রত্যেকের স্বাধিকার, নিজেদের আত্মসচেতনতা এগুলো বজায় থাকে। এটাই তো জুবিন গার্গ বলেছেন। কি সুন্দর বলেছেন আমি আধা বাঙালি। 18 নভেম্বর ছিল
জুবিন গার্গের জন্মদিন 19 নভেম্বর আরো একজন অন্যতম রবীন্দ্র যুগের শ্রেষ্ঠতম সঙ্গীতকারের জন্মদিন। তিনি সরীর চৌধুরী। দুজনেই মুম্বাই গেছিলেন, দুজনেই ফিরে এসেছেন। একজন এসেছিলেন পশ্চিমবঙ্গে, আরেকজন এসেছেন আসাম। জুবিন গার্গ নিজেকে বিনাশে যশে বৈভবে ভাসিয়ে দিতে চাননি। এই যে সাংস্কৃতিক দায়বদ্ধতা, এই সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকেই তো শিক্ষার ব্যাপার। নতুন প্রজন্ম এটা থেকেই শিখবে। এক জুবিন গার্গ থেকে যেন আরো হাজার জুবিন গার্গের জন্ম হয়, লক্ষ জুবিন গার্গের জন্ম হয়। যে কথাটা আমি আজ অপূর্ণ সত্য কথাটা আমি বলছি, আমি জুবিন গার্গ সম্পর্কে খুব বেশি জানতাম না। এই কারণে এটা আমার দীনতা, এটা আমার অক্ষমতা, আমি জানতাম না। কিন্তু জুবিন গার্গের মৃত্যুর পর যতদিন গেছে ততই যেন জুবিন গার্গকে আমি ভালোবাসতে পেরেছি, শ্রদ্ধা করতে শিখেছি। মনে হয়েছে সত্যিকার অর্থেই হৃদয় একজন অন্যতম যুগশ্রেষ্ঠ মানুষ। এই আশান্ত শঙ্কর দেবের, এই আশান্ত জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, এই আশান্ত বিষ্ণু রাভা। আপনারা নিশ্চয় জানেন 60-এর দশকে যখন বঙ্গবন্ধু আন্দোলন চলছিল, তখন ভূপেন হাজারিকা এবং হেমন্ত বিশ্বাস একে অন্যের হাত ধরে গিয়েছিলেন গান, মানুষ মানুষের জন্য ইত্যাদি ইত্যাদি গান। গান মানবতার কথা বলে, গান উন্নত দর্শনের কথা বলে। আজকে আমরা দেখি যে বাজার অর্থনীতি এমন কিছু গান ইন্দ্রিয়কে সুশ্রুতি দিতে তৈরি হচ্ছে, তার ঠিক উল্টো দিকে উন্নত রুচি, উন্নত সংস্কৃতি, উন্নত মানবতাবাদের কথা বলার জন্য কিছু গান আসে, যে গান জুবিন গার্গ বেছে নিয়েছিলেন। জুবিন গার্গ প্রেমের গান গেয়েছিলেন। সেই প্রেম নিষ্পাপ প্রেম, সেই প্রেম মানবিক প্রেম। এবং এখানে ব্যক্তিকে সমাজের সঙ্গে বিলীন হয়ে গেছে। ব্যক্তি সমাজের ব্যক্তিকে তিনি টেনে নিয়ে গেছেন সমাজে। আর আমরা দেখি এখন উল্টো মুখে যাত্রা, সমাজ থেকে ব্যক্তিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সুতরাং বক্তব্যকে আমি দীর্ঘায়িত করবো না। আমি মনে করি এইভাবে যত বেশি চর্চা হবে জুবিন গার্গের, যত বেশি আমরা ব্যতিক্রমী কথা বলবো, তত বেশি জুবিন গার্গ বেঁচে থাকবেন। শিল্পীর মৃত্যু হয় না। শত বর্ষ পরেও সজীব চৌধুরীকে নিয়ে আলোচনা হয়, শত বর্ষ পরেও হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনা হয়। আমি জানি জুবিন গার্গ বেঁচে থাকবেন শত শত বছর। যেভাবে বেঁচে আছেন চৈতন্য মহাপ্রভু, যেভাবে বেঁচে আছেন রামপ্রসাদ সেন, যেভাবে বেঁচে আছেন চারুকবি মুকুন্দ দাস। তখন তো আর সামাজিক মাধ্যম ছিল না। আমরা জানি চারুকবি মুকুন্দ দাসের দানি উন্মাদ পাগল হয়ে যেত মানুষ, স্বাধীনতার জন্য সমস্ত কিছু দান করে উঠত। আমি তো দেখি জুবিন গার্গ তাদেরই যেন যোগ্য উত্তরসূরি। সুতরাং শুধু গান গাইব না, হ্যাঁ, তার শিল্পী সংস্থাকে আমি মোটেই খাটো করছি না। শিল্পী সংস্থাটা তার অন্যতম মুখ্য সংস্থা। কিন্তু এই শিল্পী সংস্থার মধ্যে যেন ব্যক্তি জীবন, ব্যক্তি জুবিন গার্গ হারিয়ে না যায়। যে ব্যক্তি একজন উন্নত চিন্তা চেতনার অধিকারী, এমন ব্যক্তিকেই তো আমাদের সমাজে দরকার। আগামীতে আরো বেশি জুবিন গার্গের জন্ম হবে, এই প্রত্যাশা রেখে আমি আরো একবার সৌরভিতা আর্ট গ্যালারির মৃন্ময়নাথ এবং শিবানী নাথকে ধন্যবাদ জানিয়ে জুবিন গার্গের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করতাম।